অঙ্ক স্যারের সাথে ঋতুর বিয়ে। বাবার মুখে কথাটা শুনেই ঋতুর চোখ বড় বড় করে তাকালো। বাবুল মিয়া তার বড় মেয়ে ঈশিতাকে বললেন, বুঝলি রে, খুব করে ধরেছে স্যারের মাটা। ঋতুরে নাকি খুব পছন্দ হইছে। তাছাড়া ভালো পরিবার, সহায় সম্পদ আছে। আমি কি করে না করি? তাই কথা দিয়ে আসলাম স্যারের মারে। ঋতু যেন চোখে সব অন্ধকার দেখলো। টাল সামলাতে ব্যর্থ হয়ে বেহুশ হয়ে পড়ে যেতে লাগলে। ওর বড় বোন ঈশিতা এসে ওকে ধরে, উৎকণ্ঠিত হয়ে বলে, বাবা পরে কথা বলো, আগে পানি আনো। ঋতুর চোখে মুখে পানি ছিটা দিতে হবে। বাবুল মিয়া রান্নাঘর থেকে পানি এনে ঋতুর মুখে ছিটে দিতে দিতে ভীতু কণ্ঠে ডাকলেন, ঋতু, আম্মা উঠ। কি হইল তোর? ও মা! চোখে মুখে পানির ছিটা পেতে ঋতু উঠে বসলো। বাবার দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করব না বাবা। বাবুল মিয়া ওর মাথায় হাত বুলিয়ে বললেন, এইসব কইলে কি আর চলে মা? মাইয়া মানুষের বিয়া করতেই হয়। আমি করব না, তোমার সাথেই থাকবো। আমি বাপ হইয়া ঠিকঠাক তোকে ভালো মন্দ কিছু দিতে পারি না, কিন্তু ওইখানে তুই সব পাবি, সুখী হবি। তাই বলে তুমি আমার বিয়ে ঠিক করবে অঙ্ক স্যারের সাথে? তাতে কি হইছে রে মা? ঋতু কাঁদো কাঁদো হয়ে বলল। আমি অঙ্কে ফেল করেছিলাম বাবা, তুমি ভুলে গেছো? ঈশিতা দাঁত বের করে হাসলো। ফেল করেছিস তো কি হয়েছে? এসব কোনো ব্যাপার না। আমিও তো ইংরেজিতে ফেল মারতাম, তাই বলে কি আমি বিয়ে করি নাই? আমার লজ্জাবোধ আছে, আমি পারবো না, মরে গেলেও না। বাবুল মিয়া জিভে কামড় দিলেন। আরে, বিষয়টা একদমই তার মাথায় ছিল না। ঋতু বরাবরই অঙ্কে কাঁচা। গত পরীক্ষায়ও হায়ার ম্যাথে ফেল করেছে 30 পেয়ে। সে সময় কলেজ থেকে গার্ডিয়ান কল পেয়ে বাবুল মিয়া প্যারেন্টস মিটিংয়ে গিয়েছিলেন। সেখানেই দেখা হয়েছিল ঋতুর কলেজের ম্যাথের গেস্ট টিচার ইফাত আনিসুরের সাথে। কম বয়সী ছেলে, চোখ নাক সুন্দর, চোয়াল লম্বা ফর্সায়, সৌন্দর্য সব কিছুতে 10-এ 10। এমন সুদর্শন ছেলে তিনি খুব কমই দেখেছেন। বাবুল মিয়া এবার ছলছল ভেজা চোখে মেয়ের দিকে তাকালেন, অপরাধী সুরে বললেন, বিয়েতে রাজি এই মর্মে আমি কথা দিয়ে ফেলাইছি। ঋতু থমকে গেল। এক মুহূর্ত পরেই আর্ত সুরে চেঁচালো, স্যার রাজি হলো কিভাবে? ছি, আমি তার স্টুডেন্ট। বাবুল মিয়া উঠে চলে যেতে যেতে বললেন, এইটা বেআইন সাহেবা দেখব। বাহ, এর মধ্যে বেয়ান সাহেবা? ঋতুর চোখ ভিজে কান্না এলো। অঙ্ক স্যার যে এই বিষয়ে কিছুই জানে না সেটাও বুঝলো। স্যার জানলে নিশ্চয়ই এই সম্বন্ধে রাজি হবে না, ঋতুর বিশ্বাস। অত বড় মানুষটা ওর মতো গরিব ঘরের ফেলটুস মেয়েকে বিয়ে করতে বয়ে গেছে। এইটুকু ভরসা ঋতুর আছে। বাবা যে ঋতুর কথা শুনবেন তা না, নিজের মর্জি মতোই চলবেন ঋতু বেশ জানে। মা মরা 2 মেয়ে নিয়ে বাবুল মিয়ার টানাপড়নের সংসার। পানের ব্যবসা করে যে কটা টাকা পান তা দিয়েই সংসার চালাতে হিমশিম খেতে হয়। এসএসসিতে ইংরেজিতে ফেল করায় বড় মেয়ে ঈশিতাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তবে যার তার কাছে নয়, খুঁজে খুঁজে পয়সাওয়ালা পরিবারের সম্বন্ধ করেছেন। ইংরেজিকে জমের মতো ভয় পাওয়া ঈশিতাকে তুলে দিয়েছিলেন ইংলিশ টিচারের কাছে। ঈশিতার কোনো কথাই তখন তিনি শোনেননি। সেবার বোনের বিয়েতে ঋতু বেশ আনন্দ করেছিল, আয়েশ করে পোলাও মাংসও খেয়েছিল। ঈশিতা কাঁদতে কাঁদতে বিদায় নেওয়ার সময় ঋতুর সাথে কথাই বলেনি। এরপর ঋতু বাড়ি এলে বোনকে এভাবেই খেপাতো। ইংলিশ টিচারের কিনা বউ কিনা ইংলিশে ফেল করা ছাত্রী, ইয়াক! লোকে কি বলবে রে আপু? ঈশিতা যদিও বিবাহিত জীবনে খুব সুখী, তবুও বোনের খোঁচা শুনে তখন রাগ নিয়ে বলতো, তোর কপালেও আমার মতো দুর্গতি আছে, দেখানিস। বড় বোনের অভিশাপ মিলে গেল ঋতুর সাথে। ওর আর কিছুই করার নেই। বাবার কথার অবাধ্য হলে বাবা ভীষণ কষ্ট পাবে, যেটা স্বপ্নেও ভাবতে পারে না ঋতু। মা মারা যাওয়ার পর মানুষটা বিয়ে করেনি আর। একা হাতে ছোট 2 মেয়েকে বড় করেছেন, নিজে না খাইয়ে তাদের খাইয়েছেন। তাই বাবার কথা পারতপক্ষে অমান্য করে না ওরা 2 বোন। সপ্তাহ 3 আগে বাবার সাথে ঋতু গিয়েছিল কাঁচা বাজারে। সেখানেই হঠাৎ দেখা হয়েছিল অঙ্ক স্যার আর তার মায়ের সাথে। বাবুল মিয়া সরল সোজা মানুষ, সেরে গিয়েছিলেন তাদের ভালো মন্দ জিজ্ঞেস করতে। স্যারের মা নাজিয়া ইসলাম ঋতুকে বারবার দেখছিল। ভদ্রমহিলার চেহারা শুরুতো, চিন্তাধারা বেশ প্রখর ছিল, ভালোই লেগেছিল ওর। কিন্তু মহিলা যে এত দূর যাবে এত কিছু তো মনে হয়নি। ঋতু তাই বিষাদগ্রস্ত হয়ে বসে রইল। অঙ্ক স্যারকে বিয়ে, যে তার ফেল মারার সব ঘটনা জানে। কলেজ পড়ুয়া এত বড় মেয়েকে অঙ্ক না পারার অপরাধে ক্লাসে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। একটু ভুলচুক করলেই যে অপমান করে। ঋতু যার সব শাস্তি মুখ বুজে সহ্য করে, সেই স্যারকে বিয়ে স্বপ্নেও অসম্ভব। ঋতু কটা দিন তককে তককে রইল।
মনে মনে দোয়া করতে লাগলো বিয়েটা যাতে না হয়, স্যার যাতে রাজি না হন। ঋতুর দোয়া কবুল হলো। 2 দিন পর বাবুল মিয়া এসে জানালেন অঙ্ক স্যার রাজি না, বিয়েটা হচ্ছে না। শুনে তো ঋতুর আনন্দে আটখানা হয়ে গেল। খুশিতে তার নাচতে ইচ্ছে হলো। 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করলো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। ঘন্টা না গিয়ে গোসলও করলো, মাথায় শ্যাম্পুও করলো, পেট ভরে ভাতও খেলো। এরপর মনের সুখে ঘুমাতেও গেল। অন্যদিনের তুলনায় সে রাতে ওর খুব ভালোই ঘুম হলো। কিন্তু পরদিন সকালে ওর ঘুম ভাঙলো হইচই শুনে। বিরক্ত হয়ে ঘরের বাইরে আসতেই দেখতে পেল ওর 2 ফুফু, 1 খালা আর মামারা তাদের স্বামী সন্তান নিয়ে বাড়িতে হাজির। তারা উঠোনে বসে মহানন্দে মাছ মাংস কাটছেন, সেই সাথে হাসি হাসি চলছে পুরো দস্তর। ঋতু ঈশিতাকে কোথাও দেখতে পেল না। মেহমানদের চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে এসে দেখলো ঈশিতা মশলা বাড়ছে, চোখে মুখে ঘাম, ক্লান্তি। ঋতুকে দেখে চেঁচালো, কটা বাজে খেয়াল আছে? নবাবজাদি হইছস? শ্বশুর বাড়িতে এমন নবাবজাদিগিরি করলে লাথি মাইরা বাইর কইরা দিব। ঋতু বিরক্ত গলায় বলল, রাখো তোমার ফালতু কথা। বাড়িতে এত মেহমান কেন? কাহিনী কি? ওদের ভাইয়ের বাড়ি, ইচ্ছা হইছে তাই আইছে, তোর কি? তাই বলে এত সকালে? ঈশিতা মশলা বাড়তে বাড়তেই বলল। কেন, তোর ঘুমের ডিস্টার্ব হইছে নবাবজাদি? ঋতু রাগী গলায় বলল, আমি কি তাই বলেছি? তুমি অহেতুক। কানের কাছে ঘ্যানর ঘ্যানর না কইরা গোসল টোসল দেয়। হাত মুখ ধোস নাই খচ্চর মাইয়া কোথাকার। তোর জামাই তো সামনের দরজা দিয়া বাইর ঢুকাইয়া পেছনের দরজা দিয়া বাইর কইরা দিব। ঋতু অসহ্য হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বেরোতেই বড় ফুফির সামনে পড়ে গেল। বড় ফুফি ওকে ধরে একটা চিৎকার দিয়ে বললেন, তোর ঘুম ভাঙছে তাইলে? আমরা তো সেই ভোরে আইসা বইয়া আছি, তোর কোনো খোঁজ নাই। ঋতু কিছুটা অপ্রস্তুত হেসে বলল। হঠাৎ আমার খোঁজ কেন? বড় ফুফুও হেসে বললেন, তোর বাপে জরুরি তলব করলো কাল রাইতে, বললো আইজি আইতে হইব তোদের। বলি এমনি হঠাৎ কেউ মাইয়া বিয়া দেয়? তোর ফুপা তো শুই নাই অবাক। ঋতু ভ্রু কুচকালো ফুপির কথায়। বিয়ে মানে? কার বিয়ে? তোর বিয়া কেন তুই জানোস না? ঋতু হতভম্ব হয়ে গেল তার ফুপির কথায়। মানে? বড় ফুপি হাই হাই করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমাগরে না হয় জানাই নাই, তাই বললা নিজের মাইয়ারেও জানাইবো না? ঋতু দু চোখে অন্ধকার দেখতে লাগলো। ঢলে পড়ে যেতে যেতে বলল, আমাকে ধরো ফুপি। ঋতুর যখন সম্বিত ফিরলো, দেখলো ওকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। ঈশিতা ওকে ধমক দিয়ে বললেন, বিয়ের কথা শুনলে কেউ ফিট খাইয়া যায়? নাটেক্কা মহিলা। বাবুল মিয়া এসে ঋতুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুই কষ্ট পাবি তাই জানাই নাই মা। ভাবছিলাম একেবারে বিয়ের আসরেই জানাবো, তাহলে যদি একটু কম কষ্ট পাস। খালা ফুফুরে সব চুপ করে রইল, কেউ টু শব্দ করলো না। ঋতু ধীরে সুস্থে উঠে বসলো। বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমার কষ্ট নিয়ে তোমার এত চিন্তা? এত ভাবো আমাকে নিয়ে, অথচ আমার জীবনটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। সব কিছু মজা মনে হচ্ছে তোমাদের? বাবুল মিয়া মেয়ের প্রশ্নের জবাব দিলেন না। ঋতু চিৎকার করলো, চুপ করে আছো কেন? তুমি আপু সব জানতে তাই না? আমাকে কাল তাহলে মিথ্যা বললে কেন? আমি কি না করেছিলাম তোমাদের? বাবুল মিয়া কাচুমাচু করে বললেন, তুই নাওয়া খাওয়া ভুলে কষ্ট পাইছিলি তাই। তাই আমাকে মিথ্যা বলবে? তাও আবার বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে? আমরা মিথ্যে বলতে চাইনি। তুই বিয়ে করতে চাস না শুনে জামাই বাবাজি বলল তোকে আগে ভাগেই জানানোর দরকার নেই, ঠিক সময়ে জানালেই চলবে। ঋতু চমকে উঠল। কি? ঈশিতাও মাথা নাড়ালো। জামাই বললো বইলাই তোরে জানাই নাই। ঋতু ফুঁসে উঠল। তো পাত্রটা কে? অঙ্ক স্যার? বাবুল মিয়া আর ঈশিতা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতেই ঋতু সব বুঝে গেল। এই অঙ্ক স্যার এমন হাড়বজ্জাত আগে তো টের পায়নি। এতদিন জানতো লোকটা অঙ্ক পড়ায়, কিন্তু অঙ্ক পড়ানোর সাথে সাথে বাট পাড়িয়ে আর লোক ঠকিয়ে কার্য আদায়ের ব্যবসাও যে করে তা তো জানতো না। ছি! ঋতু তাকে বুঝতার ব্যক্তি সম্পন্ন লোক ভেবেছিল। এই তার নমুনা? শিক্ষক হয়ে ছাত্রীর দিকে নজর, ছাত্রীকে বিয়ে করতে ঠকবাজির আশ্রয় নেওয়া, লুচু লোক। ঋতু শক্ত গম্ভীর হয়ে বসে রইল। এতদিন অনেক সম্মান দেখিয়েছে, তার সব অন্যায় মুখ বুঝে মেনেও নিয়েছে। আর না, কিছুতেই না। বিয়ে করতে চায় তো ওকে, ঠিক আছে করুক বিয়ে। বিয়ের পরই একে সে উচিত শিক্ষা দিবে। ইফাত আনিসুরকে দেখে নিবে এই অঙ্কে ফেল মারা ঋতু। ঋতু ভেবেছিল ফোনে একবার কথা বলবে অঙ্ক স্যারের সাথে, কেন ওর সাথে এমন একটা মিথ্যা বললো তা জানতে চাইবে। কিন্তু বাবুল মিয়া দিলেন না। তার এক কথা, ভদ্রবাড়ির মেয়েরা বিয়ের আগে বরের সাথে কথাবার্তা বলে না। ঋতু বাবার নাটক বেশ বুঝতে পারলো। ও আর কথা বাড়ালো না এ বিষয়ে। বাবা যা চাইছে তাই হোক। তবে বিয়ে নিয়ে বাড়িতে ছোটখাটো এক হাঙ্গামা হয়ে গেল। খালা ফুফুরা সবাই বাবুল মিয়া আর ঈশিতার কাণ্ডে বেশ রাগ করলো।
তবুও ভাইয়ের সিদ্ধান্ত বলে কথা, কেউ প্রতিবাদ করে তেমন সুবিধা করতে পারেনি। সবাই মুখ ভার করে বিয়ের কার্যক্রমে হাত লাগালো। ঋতু তাদের কত আদরের, অথচ বিয়েটা হচ্ছে কিনা ওরই অমতে। বিকেলের দিকেই বরপক্ষ আসার কথা। কাজিনরা মিলে ঋতুকে বউ সাজিয়ে দিল। ফর্সা গায়ে লাল বেনারসিতে ওকে অপসরীর মতো লাগছে। কিন্তু বউ সাজার পর ঋতুর এত অসহ্য লাগছিল, ও ইচ্ছে করেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল ঋতু জানে না। ছোট ফুফির মেয়ে মনি এসে জানালো অঙ্ক স্যার এসে গেছে। তার সাথে কাজিন বন্ধুদেরও নিয়ে এসেছে। ঋতু যার পরনায় হতবাক হলো। ভেবেছিল ঘরোয়াভাবে বিয়ে যখন, হয়তো হাতে কোনো 4-5 জন মানুষ আসবে, তাই বলে কাজিন বন্ধু বান্ধবী নিয়ে আসবে। ওরা কি ঘরোয়া বিয়ের সংজ্ঞা ভুলে গেছে? বিয়ে করতে এসেছে এক পল্টন হাবাতে নিয়ে। হ্যাঁ, এই দুর্মূল্যের বাজারে বাবা ঠিকঠাক আপ্যায়ন করতে পারবে এদের? স্যারের প্রতি অকারণে ওর রাগটা চক্রবৃদ্ধি আকারে বাড়তেই থাকলো। একটু পরই বড় ফুপু ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ঋতু রে, তোর জামাই তো ভারী সুন্দর। ঋতু শক্ত হয়ে বসে রইল। ফুপু ওর পাশে বসে বকবক শুরু করেন। তোর জামাই তো এক আচানক কাম করছে। বড় ফুপুর চোখ চকচক করছে আনন্দে। ঋতু কৌতূহলী হওয়ার ভান করে জানতে চাইল, কি? খাওয়ানোর শর্ট পড়ছে দেখা নিজেই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে সব ব্যবস্থা কইরা ফেলাইছে। ঋতু ভ্রু কুচকে ফেলল। খাবারের ব্যবস্থা করেছে মানে? এগুলো করে কি বোঝাতে চাচ্ছে মুখোশধারী শয়তানটা? হাত করা হচ্ছে ওর বাড়ির মানুষগুলোকে। ছি! ঋতু ক্ষোভ নিয়ে বলল। সঙ্গে করে ওরা এতগুলো লোক নিয়ে এলে খাবার তো কম পড়বেই। বড় ফুপু মেজাজ খারাপ করে বললেন, আরে ভাইজানে নাকি নিজেই বলছে ছোট মাইয়ার বিয়া দিতেছে ছোট্টখাট্ট আয়োজনে, বরপক্ষের 50 জন তো খাওয়াইবই। কিন্তু তোর শ্বশুরবাড়ির কেউ রাজি ছিল না। ওরা চাইছিল ঘরের মানুষরাই আইয়া বউ নিয়া যাইব। তোর বাপের বাড়াবাড়ির কারণে পরে আমাগো 2 বাড়ি মিলাইয়া 35 জনের আয়োজন করা হয়েছিল। কিন্তু তোর ফুপা, খালু, মামা আর হর্তাকর্তা রাক্ষসরা মিল্লাই সব সাবার কইরা 10 জনের খাওয়ানোর টান ফালাই দিছে। লজ্জার কথা হইল এইসব আবার কেমনে জানি নতুন জামাইয়ের কানে গেছে। তোর বাপেরে সে আর কিছু করতে দেয় নাই। হ্যাঁ, নিজেই আবার সব রেস্টুরেন্টে অর্ডার করছে। আরে বিয়া করতে আইসা বেচারা কত হেনস্থার শিকার। এরপরেও মুখটাই না হাসি ধইরা রাখছে। ঋতু চোখ বড় বড় করে ফেললো। বড় ফুপি গদগদ কণ্ঠে বলল, ঋতু মারে, তোর জামাই ভাগ্যা খুবই ভালা। সুখী হবি তুই। আমার মতো কিপটা লেদা মার্কা জামাই পাস নাই। পাইছস একটা বেটার বেটা, খড়ু ইচ্ছা পোলা। বড় ফুপুর চোখ ছলছল করে উঠল। ঋতু দীর্ঘশ্বাস ফেলল। এই ঠকবাজ অঙ্ক স্যারটা আবার হিপনোটিজমও জানে নাকি? যে ফুপু কয়েক ঘন্টা আগেও চিল্লাচিল্লি করে বলেছিল অঙ্ক স্যারের পাশাই লাথি মেরে বের করে দেবে, সেই ফুপু সুর এভাবে পাল্টে গেল? এমনও হয়? ওকে বোঝারও আর কেউ রইল না। ঋতুর গলা ধরে এলো। অতি সন্তর্পণে ও কান্না আটকালো। বিয়ে পড়ানোর সময় ঋতুকে ঘিরে ধরলো ইফাদের বড় বোন ইফতি, কাজিন আর তাদের বাচ্চা কাচ্চারা। বাচ্চাগুলো মামি মামি বলে হই হই জুড়ে দিল। বাকিরা সবাই ওর সৌন্দর্য দেখে প্রশংসায় মত্ত হলো। ঋতুর কান ঝালাফালা করতে লাগলো সবার বকবকানিতে। কাজী নিজের বয়ান শেষ করে ওকে কবুল বলতে বললেই ঋতু অসহায় মুখ করে বোনের দিকে তাকালো। ঈশিতা ওর পেটে খোঁচা দিয়ে বলল, মুখ শুকনা কইরা বৈশা না থাইক্কা কবুল বইলে উদ্ধার কর। আপু তুমি এত নিষ্ঠুর। ঈশিতা দুর্বৃত্ত হাসে বলল, আমার বিয়ে তো আমি কান্নাকাটি করছিলাম, তখন তুই কি ব্যবহার করছিলি মনে আছে? এরপরেও যে আমি তোর পাশে আছি, এটাই তোর ভাগ্য। আপু ঈশিতা এবার বিরক্ত হলো। নাটক না কইরা তাড়াতাড়ি কবুল ক। তোর দুলাভাইয়ের পাঞ্জাবিতে কে জানি বোরহানি ফালাই দিচ্ছে। বেচারা রাগ কইরা এখনো কিছু খায় নাই। সে দিকটাও তো দেখতে হইবে নাকি আমার? নে বল। স্বামীর জন্য এত দরদ, এদিকে ছোট বোনের জীবন নিয়ে মজার খেলা। ঋতু রাগে দুঃখে একসাথে 3 বার কবুল বলে দিল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ বলে দোয়া পাঠ করে সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন। এদিকে কবুল বলার পর ঋতু কতক্ষণ থম মেরে বসে রইল। অঙ্ক স্যার এখন তার বর ভেবেই কান্না পেল। এক সময় এই লোকটার কাছে কতই বা না অপমানিত হতে হয়েছে ওকে, আর আজ তার স্ত্রী হিসেবে কাগজে স্বাক্ষর করতে হলো। এসব ভেবেও যখন ঘরে বসে ফুসছিল, তখনই ঈশিতা আর মনি এসে বরকনের কাপল ছবি তোলার জন্য ওকে এসে জোর করে বসার ঘরে নিয়ে গেল। বরকনের সাথে দুজনের প্রথম দেখা হলো তখনই। মনি গিয়ে ওকে বসিয়ে দিল ইফাতের পাশে। ঋতু আড়ষ্ট বোধ করলো, আর চোখে তাকিয়ে দেখলো ঠকবাজ সাদা পাঞ্জাবি পরা লোকটাকে। একদম ফাটাফাটি দেওয়া লুক নিয়ে বিয়ে করতে এসেছে। ঋতু অভিভূত হতে গিয়েও নিজেকে সামলে নিল। ইফাত ওকে দেখে সৌজন্যমূলকভাবে তাকালো, এমন একটা ভান করলো যেন ওদের এই প্রথম দেখা হয়েছে। ঋতুর রাগে গা পিত্তি চলে গেল।
কিন্তু ভেতরের আগুনটা দুমড়ে মুচড়ে নিজের ভেতরে জ্বালিয়ে রাখলো। ইফাত ওকে এরকম উসখুস করতে দেখে এক ফাঁকে জিজ্ঞেস করলো। টয়লেট যাবে ঋতু? ঋতু এমনিতেই রেখেছিল, আচমকা এই কথা শুনে ওর মুখ খা হয়ে গেল। থতমত খেয়ে বলল, মানে? যেভাবে হাতের ছাল চামড়া ওঠাচ্ছ ভাবলাম বুঝি। ঋতুর চোখ মুখ লাল হয়ে গেল রাগে। মজা করছে ওর সাথে? এই লোকের সাথে কি ওর মজার সম্পর্ক? ইফাত আবারও নিচু স্বরে জিজ্ঞেস করলো। তোমাকে মিথ্যে বলে বিয়ে করে নেওয়ায় তুমি কি চমকে গেছো? ঋতুর আকাশ বাতাস কাঁপিয়ে বলতে ইচ্ছে করলো, আমি এতটাই চমকে গেছি যে তোর জীবনটা কিভাবে তেজপাতা বানিয়ে তরকারিতে দেব সেই মতলব করছি। কিন্তু ও নিজেকে সংযত করলো। ছবি তোলার সময় ইফাত ওকে মুগ্ধ গলায় বলল। তোমাকে খুব সুন্দর লাগছে ঋতু। ঋতু মনে মনে বলল। তাই তো, লোভে পড়েছিস শালা। বিদায়ের সময় দুই ফুপি মিলে ঋতুর গলা জড়িয়ে বিলাপ করে কান্নাকাটি শুরু করলো। ঋতু ভরকে গেল। ও ঠিক করেছিল কাঁদবে না, কিন্তু ফুফুদের সান্ত্বনা দিতে গিয়ে এক সময় নিজেও কেঁদে দিল। ঈশিতা আঁচলে চোখ মুছতে মুছতে বলল। তোর সাজগোজ নষ্ট হয়ে যাবে, আর কাঁদিস না পাগলি। আপু আমি যাব না। খালা বললেন। যাইতে হয় রে, ওইটা এখন থেকে তোর বাড়ি। ঋতু কাঁদতে কাঁদতে বললেন। যাব না, মরে গেলেও না। আমি নিজের বাড়িতেই থাকবো, দেখি কে আমায় নিয়ে যায়। ইফাত এসে ওর হাত ধরে শক্ত গলায় বলল। বিয়ে করেছি কি বউকে রেখে যেতে? নো ওয়ে, এক্ষুনি বউ নিয়ে যাব আমি। ঋতু ওর হাত ছাড়িয়ে এবার আরো জোরে কাঁদতে লাগলো। যাব না আমি কোথাও, আমি বাবার কাছে থাকবো। বাবা কোথায়? আপু বাবাকে ডাকো। বাবুল মিয়া মেহমানদের নিয়ে ভীষণ ব্যস্ত। মেয়ে কাঁদছে, শ্বশুরবাড়ি যেতে চাইছে না শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ঋতু বাবার গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল। তুমি ওদের যেতে বলো বাবা, আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না, কিছুতেই না। বাবুল মিয়ার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। সেদিনের একরত্তি মেয়ে, আজ তার বিয়েও হয়ে গেল। তিনি অসহায় চোখে ইফাতের দিকে তাকালেন। কিছু একটা বলতে যাবে তার আগে ইফাত ঋতুকে পাজাকোলা করে তুলে নিল। ঋতু আচমকা এমন কাণ্ডে ভয় পেয়ে ইফাতের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে চোখ বুজে ফেলল। পরক্ষণে চোখ খুলতেই কোলে তোলার ব্যাপারটা বোধগম্য হতেই হাত পা ছোড়াছড়ি করতে লাগলো। ইফাতর কাজে তেমন পাত্তা না দিয়ে বাবুল মিয়ার উদ্দেশ্যে বলল। সরি, বউ রেখে যেতে পারছি না, তবে চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি সুখে রাখবো। দোয়া করবেন আমাদের জন্য। আসছি আঙ্কেল। বাবুল মিয়া দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ে এখন অন্য বাড়ির বউ, তার এখানে আর কিছুই বলার নেই। ইফাত ঋতুকে ওভাবেই নিয়ে গাড়িতে বসলো। বাড়ির সবাই ওদেরকে বিদায় দিল। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। তবে কিছু দূর যেতে উন্নয়নের শহরের জ্যামে আটকা পড়লো ওদের গাড়ি। ঋতু কষ্টে দুঃখে তখনও হাপুস নয়নে কাঁদছে। সাজগোজের বেহাল দশা, কাজল লেপটে গেছে চোখের নিম্নাংশে। ইফাত ওকে সান্ত্বনামূলক কিছু বলতে যাবে, এর মধ্যেই ঋতু নিজের নখ বসিয়ে দিল ওর হাতে। ইফাত ব্যথা পেল, চুপচাপ হাত সরিয়ে নিল। এরপর ঋতুর একদম কাছে গিয়ে ওর চোখের পানি মুছিয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল। এভাবে কাঁদলে প্রেমে পড়ে যাব তো। তখন তোমার গালে ঠোঁটে চুমু খেয়ে বসলেও তুমি কিন্তু কিছু বলতে পারবে না। সাথে সাথে ঋতুর চোখ বড় বড় হয়ে গেল। কান্নাকাটি থেমে গেল। বউ বানিয়ে শান্তি হয়নি, এখন ওর সাথে লুচামি করার হুমকি দিচ্ছে এই লোক, এই অঙ্ক স্যার। ছি! ঋতুর কাছে জীবনটা বাংলা সিনেমার ন্যায় মনে হচ্ছে। ওর সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। অঙ্ক স্যারকে অপরিচিত লাগছে। লোকটা এমন সব কথা বলছে যে তার বেফাস কথাবার্তায় ঋতুর মনের ভেতর অবর্ণনীয় লজ্জা আর ভয়ের সঞ্চার হয়েছে। বাকি পথটুকু তাই আর কান্নাকাটি করলো না ঋতু। তবে মনে মনে ঠিক করলো, এতদিন অঙ্ক স্যার ভেবে যে লোকটাকে সম্মান করত, যার শাসন বারণ নির্দ্বিধায় মেনে নিত, লোক বিয়ে করবে না বলেও পরদিন ড্যাং ড্যাং করে বিয়ে করতে চলে আসে, সেই লোকটাকে আজ থেকে নিজের শিক্ষক হিসেবে ভুলেও সম্মান করবে না সে। এইসব ভাবনার মাঝেই নিজের মনকে স্থির করে। বিয়ের ধকলে ক্লান্ত শরীরটা নিয়ে সিটে হেলান দিয়ে বসে চোখ বুজে রইল ঋতু। ইফাত আর চোখে তাকালো পরপর কয়েকবার। কান্নাকাটি করে কাজল লেপটে ফেলা নববধূর চুলগুলো বাতাসে উড়াউড়ি করছে। মুখখানিতে অন্যরকম এক সৌন্দর্য ভর করছে। দেখতে ভালো লাগছে। ইফাত মৃদু হাসলো। কখনো ভাবতেই পারিনি এই মেয়েটা একদিন তার বউ হবে। মায়ের পছন্দের সাথে নিজের পছন্দ মিলে যাবে। ইফাতের মন বসন্ত বাতাসের ন্যায় উৎফুল্ল হয়ে আছে। মেয়েটার গাল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ভীষণ। প্রেম নাকি ভালোবাসা জানে না, তবে মেয়েটার মুখের দিকে যতবার তাকাচ্ছে ততবারই ওর বুকের ভেতরটা আশ্চর্যভাবে কেঁপে উঠছে নতুন এক অনুভূতির জোয়ারে, যেমনটা আগে কখনো হয়নি। ইফাত বুকের বাপাশে হাত দিয়ে বসে রইল। গাড়ির মিউজিক সিস্টেমে তখন রবীন্দ্রসঙ্গীত বাজছে। তোমায় গান শোনাবো ওগো ঘুম ভাঙানিয়া। ঋতু ঘুমিয়ে পড়েছিল। ভরাট কণ্ঠস্বরের একটি ডাকে ওর ঘুম কেটেছে।
বিরক্ত ভঙ্গিতে চোখজোড়া খুলতেই মুখের ওপর ঝুঁকে থাকা মানুষটাকে দেখে চমকালো ভীষণ। ইফাত ভ্রুকুচকে তাকিয়ে আছে। ওকে চোখ মেলতেই দেখে গালে টোকা মেরে বলল, ঘুম ভাঙলো তবে? ঋতু নিজের হকচকানি ভাব কাটিয়ে ফেললে বলল। পৌঁছে গেছি। ইফাত গাড়ি থেকে নামতে নামতে মৃদু হেসে বলল, জি ম্যাম। আপনি এখন আপনার স্বামীর বাড়ির সামনে আছেন, নামুন। রীতে আড়ষ্ট বোধ করলো। কিছু বলতে যাবে তার আগেই হই হই রোর শোনা গেল। গাড়ি থেকে নামতেই ইফাদের কাজিনরা এসে ঋতুকে দুপাশে ধরে নিয়ে গেল। ভেতর থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। দরজার সামনে ঋতু নিজের শাশুড়ি নাজিয়া ইসলামকে দেখতে পেল। মহিলা সবুজ রঙের কাতান শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঋতুর চোখ ধাঁধিয়ে গেল শাশুড়ির সৌন্দর্য দেখে। ফর্সা গায়ে কি ভীষণ মানিয়েছে তাকে শাড়িটিতে। অথচ কেউ দেখলে বলবেই না এই মহিলার এত বড় বড় ছেলে মেয়ে আছে। নাজিয়া ইসলাম ইফাত আর ঋতুকে বরণ করে ঘরে তুললেন। এরপর ঋতুকে নিয়ে যাওয়া হলো বসার ঘরে। ইফাতও আসছিল, কিন্তু তখনই ওর ফোন বেজে উঠে কল রিসিভ করেও অন্যদিকে চলে গেল। বসার ঘরে কোলাহল, আড্ডা চলছে ঋতুকে নিয়ে। দাদি শাশুড়ি, ফুফু শাশুড়ি সবাই একে একে বউ দেখতে আসছে, হাসি ঠাট্টা চলছে। নতুন বউ এসেছে তাই নিয়ে বাড়ির মানুষজনদের মাতামাতি শেষ নেই। এর মধ্যে ঋতু জানতে পারলো ওর শ্বশুর বাড়ির সদস্য সংখ্যা অনেক। 3 চাচা শ্বশুর ও তাদের সন্তান সবাইকে নিয়ে বিশাল এক যৌথ পরিবার। ঋতু ছোটবেলা থেকে বাবা বোনের ছায়ায় বেড়ে উঠেছে। ওদের 3 জনের সংসারে অভাব থাকলেও কখনো ঝামেলা ছিল না। ও ভাবতে লাগলো এত বড় পরিবারের সঙ্গে খাপ খাওয়াতে পারবে কিনা। হইচই চেঁচামেচি শুনে ওর নিজেকে অসহায় লাগছিল। ওর পরিচিত কেউই এখানে নেই। একটু পরেই ভেজা চুলে একটা ট্রাউজার আর টি শার্ট পরে ইফাত এসে বসার ঘরে সবার সামনে জিজ্ঞেস করলো, বসে থাকতে কষ্ট হচ্ছে? টায়ার্ড নিশ্চয়ই। সবার সামনে এমন কথায় লজ্জায় মিয়ে গেল ঋতু। কোনো মতে বলল, না। ইফাত চলে গেল। সবাই হাসি ঠাট্টা করতে লাগলো। ঋতু মাথা নিচু করে বসে রইল। সবার সামনে এভাবে বলার কোনো প্রয়োজন ছিল? অঙ্ক স্যারের কাজিনদের কথা শুনে ওর কান টান লাল হয়ে যাচ্ছে রাগে লজ্জায়। নাজিয়া ইসলাম এসে সবাইকে ধমকালেন ও কি এভাবে বেফাস কথাবার্তা বলে লজ্জা দেওয়ার জন্য। এরপর ঋতুকে নিয়ে গেলেন অঙ্ক স্যারের ঘরে। গিয়ে দেখলো সারা বিছানা গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের সুগন্ধি মোমবাতিও দুতি ছড়াচ্ছে। আর অঙ্ক স্যার ফোন কানে নিয়ে পায়চারি করছে বারান্দা জুড়ে। ওকে ঘরে পৌঁছে দিয়েই নাজিয়া ইসলাম ঋতুর শাড়ি আনতে গেল। ঋতু অস্বস্তিতে পড়ে গেল। কি করবে বুঝে উঠতে পারলো না। এর মধ্যে ঘরে এলো ইফাত। ওকে দেখে চমকালো, পরক্ষণে মৃদু হাসলো। এরপর হাতে ঘড়ি পড়তে পড়তে ওকে বলল, আমার ভাই বোনগুলোর মধ্যে থাকলে ঘন্টার মধ্যে ওরা তোমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি তো আর বিয়ের দিনই বউকে পাগল বানিয়ে পাবনা রেফার করতে পারি না, তাই তোমায় ঘর চিনিয়ে দিয়ে গেলাম। এটা আমার ঘর, আজ থেকে তোমারও। এখানে বসে রেস্ট নাও। ঋতু হ্যাঁ না কিছুই বললো না, চুপচাপ শুনে গেল। ওকে মৌন থাকতে দেখে ইফাত ভ্রু কুঁচকালো। কাছে এসে একটু নিচু হয়ে ওর কানে ছোট্ট একটা চুমু খেয়ে বসলো। ঋতুও চমকে উঠলো। মেরুদণ্ড বেয়ে যেন শীতল এক স্রোত বয়ে গেল। এটা কি করলো স্যার? ইফাত ওকে চমকাতে দেখে মৃদু হেসে নিচু স্বরে বলল, বিয়ে থেকে ফেরার পথে আমার এক বন্ধুর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানেই যাচ্ছি। ফিরতে দেরি হতে পারে, তুমি কিন্তু অপেক্ষা করবে আমার জন্য। হাজার হোক আমার প্রথম বাসর রাত, জমিয়ে বাসর করব। অঙ্ক স্যারের এই রূপটা ঋতুর কাছে সম্পূর্ণ নতুন। ও তো ভাবতেও পারছে না এতদিন যে স্যারকে চিনতো সেই লোক আর ওর সাথে বিয়ে হওয়া লোকটা আদৌ এক কিনা। এত নির্লজ্জ এই লোক। ওর কানে চুমু খাওয়া। রাগে গা কিলবিল করতে লাগলো ঋতুর। সাহস সঞ্চার করে কটমট করে তাকালো সে স্যারের পানে। কিছু বলতে যাবে তার আগে ইফাত বেরিয়ে গেল। যাওয়ার আগে আবারও সতর্ক করে গেল, ঘুমানো কিন্তু চলবে না, নেভার। ঋতু ওর যাওয়ার পানে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, এখন ঘুম দিব? তুই কেন? তোর 14 গোষ্ঠীও আমার ঘুম ভাঙাতে পারবি না। এর মধ্যে নাজিয়া ইসলাম চলে এলেন। ঋতুকে ফ্রেশ হতে বললেন। এই ভারী শাড়ি, মেকআপ, সাজগোজ ঋতুর এতক্ষণ দম বন্ধ লাগছিল। নাজিয়া গয়নাগাটি সাজগোজ মুছতে ওকে সাহায্য করলেন। এরপর একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ঋতু। বেরোতেই দেখতে পেল নাজিয়া খাবার নিয়ে বসে আছে। খাবার দেখে ঋতুর পেটের খিদে মাথা চাড়া দিয়ে উঠল। সারাদিনেও বিয়ের নাটকে ভালো করে খেতেও পারেনিও। নাজিয়া ইসলাম ওকে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে লোকমা তুলে খাইয়ে দিতে লাগলেন। মা ব্যবহার ঋতুর ভালো লাগলেও খুব একটা বেশি খাবার খেতে পারলো না। নাজিয়া ইসলাম তবুও জোর করে প্লেটের অর্ধেক খাওয়ালেন। খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে উনি বললেন, তোমাকে প্রথম দেখেই আমার পছন্দ হয়েছিল মা, তাই ছেলের জীবন সঙ্গী বানিয়ে আনতে দেরি করিনি।
তুমি নিশ্চয়ই এখনই বিয়ে করতে চাওনি। ঋতু অপ্রস্তুত হলো। সেভাবে আমার প্রস্তাব ছিল না। বাবা চেয়েছেন আমি যাতে এক্ষুনি বিয়ে করে নেই। নাজিয়া হাসলেন। আমি শুনেছি তুমি আসতেই চাওনি আমার বাড়ি। এভাবে বিয়ে হওয়ার কি রাগ করেছো? ঋতু লজ্জিত ভঙ্গিতে বলল, সেরকম কিছু না, কষ্ট হচ্ছিল, মন খারাপ লাগছিল, বাবাকে ছেড়ে এসেছো বলে, নাকি ইফাত তোমার স্যার বলে? ওই আর কি। নাজিয়া ইসলাম হেসে ফেললেন। আরে বোকা মেয়ে, এসব কোনো ব্যাপার না, একদম মন খারাপ করবে না। আমার ছেলে কিন্তু খুব একটা খারাপ না। জি। ঋতু ভদ্রতা সূচক আলাপন সারল। নাজিয়া ইসলাম আরো কিছুক্ষণ বকবক করে চলে গেলেন। বাড়ির অন্যদের আর ঘরে এসে হইচই বাঁধাতে দিলেন না। ঋতু একা একা ঘরে বসে কি করবে ভেবে পেল না। ঘরটা চারদিকে চোখ বুলাতে বেডসাইড টেবিলে কর্নার আর দেয়ালে স্যারের কিছু পোর্ট্রেটের দিকে চোখ পড়তেই রীতিমতো কাঁদতে ইচ্ছে করলো ঋতুর। যেদিকে তাকাচ্ছে সেদিকে এই ঠকবাসটার মুখ দেখতে হচ্ছে। গত রাতেও এমন কিছু ভাবেনিও। বাবা যে কি করে বসলেন ওর সাথে, ঋতু বাবার কথা মনে করেও কিছুক্ষণ কাঁদলো। মানুষটা সম্পূর্ণ একা হয়ে গেছে। আজও সত্যিই আফসোস হচ্ছে। মা বা একটা ভাই থাকলে হয়তো বাবা একা হয়ে পড়তেন না কখনো। এসব ভাবতে ভাবতেই ফুল সাজানো বিছানার দিকে চোখ পড়লো ওর। বুকের ভেতরটা কেমন ছটফটিয়ে উঠলো। অঙ্ক স্যারের নির্লজ্জ কথাগুলো মনে পড়লো। এরপরই মেজাজ গরম হয়ে গেল। এই লোকটার সাথে এত সুন্দর বিছানায় শেয়ার করতে হবে ভাবতেই পারলো না। তাই সবগুলো গোলাপের পাপড়ি জমিয়ে বারান্দা দিয়ে বাইরে ফেলে দিল। মোমবাতিগুলো নিভিয়ে ফেললো। সব উলট পালট করতে করতে মনে মনে বলল, এবার জমিয়ে বাসর কর শয়তান নির্লজ্জ বেটা। এরপর নিজে আরাম করে শুয়ে পড়লো। মিনিট খানিকের মধ্যে ঘুমিয়েও পড়লো। তবে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ওর। ঘুমট মস্তিষ্ক সচল হতেই আবিষ্কার করলো অঙ্ক স্যার ওকে বুকের ভেতর জড়িয়ে ঘুমিয়ে আছে। নড়তেই পারছে না ও। রাগে ঋতু হতভম্ব হলো। মাথায় আগুন জ্বলে উঠলো। কিছু না ভেবে কামড় বসিয়ে দিল অঙ্ক স্যারের বাহুতে। ঘুমের মধ্যেই ইফাত কুকিয়ে উঠলো ব্যথায়। প্রায় লাফিয়ে উঠে বসলো। ঋতু রাগ নিয়ে উঠে বসলো। ইফাত একবার নিজের হাতে আরেকবার ঋতুর দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, কি সমস্যা তোমার? এভাবে কেউ কামড় দেয়? ঋতুর আগে ফেটে পড়লো। এইভাবে কেউ জড়িয়ে ধরে? আমি আপনার ছাত্রী, আপনি সেটা ভুলে গেছেন? ছি ছি। ঋতুর কথা শুনে ইফাত এবার রেগে গেল। 100 বার 1000 বার জড়িয়ে ধরবো। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন ঋতু, তুমি এখন আমার বিয়ে করা বউ, কোনো ছাত্রী নও। অন্তত পক্ষে বেডরুমে তো নই। ঋতু কাঁপতে কাঁপতে বলল, নির্লজ্জ ইতর। যা মনে করো। ঋতু এবার অঙ্ক স্যারের কলার চেপে ধরলো। আপনার একটু অপরাধ বোধ নেই? ইফাত ঘাবড়ালো না, বরং ওর মজা লাগলো ঋতুর রাগ রাগ আচরণ। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তোমার আছে? তোমারও তো নেই। এই অদম যে তোমাকে অপেক্ষা করতে বলে গেল, সে কথা তুমি রেখেছিলে। আজ আমাদের প্রথম রাত। কোথায় গল্প টল্প করব, জ্যোৎস্নাবিলাস করব, তা না, বাসর ঘরকে বস্তিঘর বানিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়লে কেন তুমি? ঋতুর আগে এবার অন্ধ হয়ে গেল। 100 বার বানাবো, দরকার পড়লে বাসর ঘরে আগুন জ্বালিয়ে দেব। তোর সাথে বাসর করতে, জ্যোৎস্না বিলাস করতে আমার বয়েই গেছে। ঠকবাজ বুইরা বাদর কোথাকার। ইফাত হতভম্ব হয়ে গেল। ঋতুর থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। ভাবতেও পারেনি এই মেয়ে এভাবেও কথা বলতে পারে। যে মেয়ে এক বলতে গিয়ে 100 বলে ফেলে, সেই মেয়ে বাসরাতে তার স্বামীকে তুই তুকারি করছে। ঠকবাজ বুইরা বাদর বলছে। টকবকে যুবক সে। এখনো মেয়েরা ওর দিকে হা করে তাকিয়ে থাকে। কত মেয়ে লাইন ধরে ওর পেছনে ঘুরছে। ইনিবিনের কাছে আসতে চায়, প্রেম করতে চায়, সেখানে নিজের বউয়ের কাছে ইফাত বুড়ো। অপবাদগুলো ওর মোটেও সহ্য হলো না। ওর কলার চেপে ধরে থাকা ঋতুর কোমর জড়িয়ে সে দুর্বৃত্ত হেসে বলল, তোমার হাজবেন্ড বইরা নাকি টকবগে যুবক, তার প্রুফ চাচ্ছ বললেই হতো। এভাবে আমার পৌরুষকে অপমান করে মাথাটাই তো বিগড়ে দিলে ডার্লিং। ঋতু অঙ্ক স্যারের হাসি দেখে কুকড়ে গেল ভেতরে ভেতরে। লোকটা তো ওর ভাবনার বাইরেই নির্লজ্জ। তবে ওকে এমন নিয়ে যেতে দেখে ইফাত মজা পেল। ওকে আরো ঘাবড়ে দেওয়ার জন্য আপাদমস্তক নজর বুলালো। ঋতু সেই দৃষ্টি দেখে কেঁপে উঠে। অঙ্ক স্যারের নির্লজ্জতা থেকে রক্ষা পেতে ছটফট শুরু করে দিল। ইফাত ওকে ভয় দেখানোর জন্য আগের চেয়ে আরো শক্ত করে চেপে ধরলো ওর কোমর। ঋতু কাপা গলায় বলল, কি করছেন স্যার? বেয়াদবি করেছো, তাই শাস্তি দেব। উম, দেখুন স্যার, আমি কিন্তু এখন আপনার ছাত্রী নই। ইফাত থামলো, তবে ছাড়লো না। ঠোঁট বাঁকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, একটু আগেই তো বললে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট। ঋতুর চোখ জোড়া জল জল করে উঠল ক্ষোভে। ওর কথার জালে এখন ওকে ফাঁসানো হচ্ছে। এত খারাপ মানুষটা। ঋতু অস্বস্তি ভরা গলায় বলল, ছাড়ুন আমাকে। অঙ্ক স্যার একটু থামলেন। খানিক পরে আবদারে সুরে বলল,
ছাড়বো যদি আমায় চুমু খাও। একটা চুমুই। ঋতু চোখ মুখ খিচে ফেলল। ছি, জীবনেও না। ইফাদের ঠোঁট থেকে হাসি উবে গেল, গম্ভীর হয়ে গেল মুখ। তীক্ষ্ণ দৃষ্টিতে ঋতুর গোলাপি ঠোঁট জোড়ায় চোখ বুলাতে বুলাতে বলল, তুমি চুমু খাবে না? তাহলে তো আমাকেই খেতে হবে। ঋতু এক হাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে অন্য হাতে নিজের ঠোঁটে চেপে ধরল। কিছুতেই না। ইফাদ রুষ্ট গলায় বলল, হুম, তোমার কথা শুনছি না। বাসর রাত পণ্ড করেছো, কিচ্ছু বলিনি। তাই বলে সব দিক থেকে উপোস রাখবে তা তো হচ্ছে না। পাশে আস্ত একটা আগ্নেয়গিরি রেখে শুকনো কাঠ তো নির্জীব হয়ে পড়ে থাকতে পারি না। শত হলেও তুমি আমার বউ, যে আমার পৌরুষ নিয়ে খোঁটা দিয়েছো। ঋতু এবার সত্যি ভয় পেল। কখন খোটা দিলাম স্যার? আমি তো কিছু বলিনি। মেয়েটা মিথ্যে বলতেও জানে। হিফাত তেতে উঠল নিমিষে। ভেবেছিলাম কিছু করব না, কিন্তু বুইরা বাদর বলে মাথাটাই নষ্ট করে দিয়ে এখন বলছো তুমি কিছু বলনি। তোমার অনুরোধ রাখার ইচ্ছেটাই তো নষ্ট হয়ে গেল। ঋতু প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইফাদের শক্তির কাছে সুবিধা করতে পারলো না। অঙ্ক স্যার ওর ঠোঁটে চুমু খেলো, সময় নিয়ে গভীরভাবে। এরপর যখন ওকে ছেড়ে দিল, ঋতুর সাথে সাথে বালিশে মুখ চেপে কেঁদে উঠল। ইফাত ঠোঁট মুছতে মুছতে চমকিত গলায় বলল, এভাবে নড়চড় করলে চুমু খাওয়া যায়? ভালো হলো না একটুও। ঋতু মাথা তুলল, কান্নাকাটি বন্ধ করে দাঁতে দাঁত পিষে বলল, আপনি অত্যন্ত খারাপ একজন মানুষ। আমি আপনাকে ভালো ভেবেছিলাম। হুম, আমি আমার কর্মক্ষেত্রে প্রচণ্ড স্ট্রিক্ট পারসন, কিন্তু বাস্তব জীবনে না। বউয়ের সামনে তো আরও না। তুমি আমার স্টুডেন্ট থাকাকালীন আমি কিন্তু তোমার দিকে সেভাবে নজর দেইনি, আর 5 জনের মতোই দেখেছি, সেভাবেই ট্রিট করেছি। ঋতু ফুঁসে উঠল। তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইফাত ভ্রুকুটি করে তাকালো। প্রেমে পড়েছিলাম তাই। ঋতু অবাক চোখে তাকালো। নাটক হচ্ছে নাকি? এই বলছে ছাত্রী থাকা অবস্থায় সেভাবে নজর দেয়নি, তো এই বলছে প্রেমে পড়েছিল। মানেটা কি? ওকে দ্বিধাগ্রস্ত হতে দেখে ইফাদ অন্যরকম গলায় বলল, সেদিন তুমি কালো রঙের জামা পরে বাবার হাত ধরে কাঁচা বাজার ঘুরে ঘুরে পুঁটি মাছ কিনছিলে না? এটা দেখেই তো আমার বুকের রক্ত হিম শীতল হয়ে গেল। ঋতু বিস্ময় নিয়ে বলল, আমাকে পুঁটি মাছ কিনতে দেখেই আপনার বুকের রক্ত হিমশীতল হয়ে গেল? গেল তো। এরপর আমাকে আর মাকে দেখে কাছে এসে যখন কথা বললে না, বিলিভ মি, তখন কিন্তু আমি সব ঝাপসা দেখছিলাম। মাথা ঘুরে, শরীর খুব দুর্বল লাগছিল, শ্বাস নিতে পারছিলাম না। ঋতুর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সিরিয়াসলি? নয়তো কি আমি তোমায় মিথ্যে বলছি? ঋতু হাসার চেষ্টা করে বলল, অবশ্যই। মোটেও না। অঙ্কের টিচার হতে পারি, কিন্তু আমার মধ্যে এখনো সততা বিদ্যমান। মুখের উপর সত্য বলতে ভয় পাই না আমি। ঋতু কর্কশ গলায় বলল। আসছে সত্যবাদী যুধিষ্ঠি। ইফাত ঘুর লাগা কণ্ঠে বলল, ট্রাস্ট মি, সেদিন রাতেই ঘুমের মধ্যে তোমাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নটা এতই প্রখর আর গভীর ছিল যে সকালে ঘুম থেকে উঠে তোমাকে পাশে না পেয়ে বিরহ যন্ত্রণায় আমার জ্বর এসে গেল। এত ভুগলাম যে বলার বাইরে। সারা শরীর ব্যথা, মুখে রুচি নেই, কোনোভাবেই জ্বর ছাড়ে না। মা দিশেহারা হয়ে পড়লেন। ডাক্তার নাড়ি পরীক্ষা করে জানালেন মনের অসুখ। এই অসুখ সারালেই জ্বর নামবে। জ্বরের সাথে মনের অসুখের কি সম্পর্ক? মনই তো সব। মন আর শরীর একে অন্যের সাথে কানেক্টেড, তাই তো জ্বরটা গাঢ় হলো। ডাক্তারের কথা শুনে মা শুনে তো ভীষণ রেগে গেল। জিজ্ঞেস করলো কার জন্য আমার এই অবস্থা। আমি জ্বরের ঘরে বলে ফেললাম পুঁটি মাছ ওয়ালির জন্য। শুনেই মা হেসে ফেলল। পরে তোমার বাবার সাথে যোগাযোগ করলেন এবং বিয়েটাও ঠিক করে ফেললেন। বিলিভ মি, তুমি যে আমার স্টুডেন্ট, আমি কিন্তু সেটা ভেবে তোমাকে বিয়ে করিনি। এত সব শুনে ঋতুর মন একটুও গলল না, বরঞ্চ আরো রাগ হলো। বাজারে পুঁটি মাছ কিনতে দেখে বুকের রক্ত হিমশীতল হয়ে গেল। প্রেম পেয়ে গেল ও পুঁটি মাছ আলি। ঋতু জ্বলন্ত চোখে তাকালো। গাধা পেয়েছেন আমাকে? এইসব গালগপ্প বলে আমায় পটানোর ধান্দা? শুনুন স্যার, আমি অঙ্কে দুর্বল হতে পারি, কিন্তু বোকা নই। বিশ্বাস না হলে করবে না, কিন্তু আমার অনুভূতি নিয়ে আমি এক বিন্দুও মিথ্যে বলিনি। আমি সত্যিই তোমার প্রেমে পড়েছি। ঋতু কথা বাড়াতেই চাইলো না। অঙ্ক স্যার ওর প্রেমে পড়ুক আর না পড়ুক, ও তো পারেনি। ওর নিজস্ব পছন্দ অপছন্দেরও যে একটা বিষয় আছে, সেটা কেউ কেন ভাবলো না? ঋতু মনের দুঃখে চুপচাপ অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। অশ্রু বিসর্জনে বালিশে ভেজাতে লাগলো। ওর গুনগুনিয়ে কান্নার শব্দ শুনে ইফাত হাই তুলতে তুলতে বলল, কত শখের বউ তুমি,
জানো আমায়? জানতেও চাই না। অঙ্ক স্যার গম্ভীর স্বরে ডাকলো। ঋতু। ঋতু শক্ত হয়ে শুয়ে পড়লো। জবাব না পেয়ে ইফাত বলল। আদর আদর পাচ্ছে কি করি বলো তো? ঋতু বাক্যহীন হলো। এই লোকটার সাথে ওর বিয়ে হয়েছে? এই লোকটার সাথে? ওর কান্নায় ওই লোকটার মন গলছে না? এই ছিল ওর পোড়া কপালে? না, এই নির্দয়টাকে বর বলে মানবে না সে, কিছুতেই না। হুম। কচু খান। কচুতে আমার অ্যালার্জি। একটা কি চুমু খাবে? আমি আপনার মতো নির্লজ্জ নই। ইফাত অন্যরকম কণ্ঠে বলল। মনুষ্য জাতি যাকে চায় তাকে পেয়ে গেলে সর্বমাত্রায় নির্লজ্জ হতে পারে। আমি তো আর এলিয়েন নই। রক্তে মাংসে গড়া টকবগে এক যুবক। তোমার প্রেমে পড়েই তো আমার এমন অবস্থা। ঋতু আর সহ্য করতে পারলো না। বিছানা থেকে নেমে আঙ্গুল তুলে শাসানোর ভঙ্গিতে বলল। বিলিভ মি, আমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাব। এরকম ছ্যাঁচড়া গোছের বরের সাথে এক ঘরে থাকার চেয়ে গাছতলায় থাকা ভালো। বলেও দরজার দিকে পা বাড়াতে যাবে, কিন্তু অঙ্ক স্যার ওকে আটকে দিল। ঋতু চোখ পাকিয়ে তাকাতেই ইফাদর আগে চোখে তাকালো। সাহস বেড়েছে? দেব কটা স্কেল দিয়ে? কটা কেন, 100টা দিন। তবে একটা কথা জেনে রাখুন, আমি ঋতু এখন আপনাকে আর ভয় পাই না, পাবো না, একদম না। পেও না? ভয় পেতে কে বলেছে? আমি তো চাই তুমিও আমার প্রেমে পড়ো। ঋতু কাঠ গলায় বলল। আপনি যদি বিয়ে নিয়ে মিথ্যেটা না বলতেন, বিয়ের পর থেকে আপনার নির্লজ্জ কাজ না করতেন, তাহলে হয়তো এই ব্যাপারে দ্বিতীয়বার ভেবে দেখতাম। কিন্তু এখন ভাবার কোনো প্রশ্নই আসে না, কোনো চান্সই নেই। ইফাত চোখ ছোট ছোট করে মাথা নিচু করে ঋতুর মুখোমুখি হয়ে বলল। আর ইউ শিওর? ঋতু হেসে উত্তর দিল। জি স্যার, আমি এখন থেকে আপনি বাদে সবার প্রেমে পড়বো, কিন্তু আপনার প্রেমে কোনোদিন ফল করব না। সদ্য বিয়ে করা আদুরে বউয়ের মুখে পরপুরুষের উপর প্রেমে পড়ার কথা শুনে ইফাদের মাথায় রাগে ভূমিকম্প বয়ে গেল। তবুও শান্ত থাকার চেষ্টা করে বলল। সত্যি বলতে তোমার ফল করতে হবেও না আমার প্রেমে। আমি নিজেই ফল করে যেখানে বসে আছি সেখানে তুমি ফল না করলেও চলবে। কঠিন গলায় কথাগুলো বলেই ইফাত হনহন করে ওয়াশরুমে যাবার উদ্দেশ্যে পা বাড়ালো। ঋতু ওর যাওয়ার পানে সন্দেহী চোখে তাকিয়ে রইল। দরজা বন্ধ করার আগ মুহূর্তে ঠোঁটে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে ইফাত চোখ টিপে বলল। শুধু মাঝরাতের আদরটা দিলেই চলবে। বলেই শব্দ করে দরজা বন্ধ করে দিল। ঋতু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভেবেছিল লোকটার জীবন তেজপাতা করে তরকারিতে দিবে, কিন্তু এখন যা দেখা যাচ্ছে এ লোক ওকেই মরিচ গুঁড়া বানিয়ে আয়েশ করে তরকারিতে ছাড়বে। ইফাত বুদ্ধিমান ছেলে। বাসর রাতে বউয়ের কথাগুলো শুনে এসে বুঝে গেছে তার বউটা মোটেও বোকা নয়। বউয়ের মনে সে নেই, আর থাকবেই বা কিভাবে? তাদের মধ্যে তো শিক্ষক ছাত্রীর সম্পর্ক ছিল। পড়াশোনা বাদে অন্য টপিক নিয়ে তো কোনোদিনই কথা হয়নি দুজনের। সে নিজেই তো প্রেমে পড়েছিল হঠাৎ করে। বিয়েটাও করেছে নাটকীয়ভাবে, যেখানে আদরে বউটাকে বিয়ের কথাটা আগে ভাগে বলে নাও খাওয়া বন্ধ করে দিতে চায়নি, সেইখানে বউ তাকে উল্টো বুঝলো, ভুল বুঝলো। ভাবছে অঙ্ক স্যার তাকে ঠকিয়ে মিথ্যে বলে বিয়ে করেছে, কিন্তু আদৌ তা সত্য নয়। সেজন্যই অনেক ভেবেচিন্তে ইফাত ঠিক করলো যেই করে হোক বউয়ের মনে সে নিজের জায়গা তৈরি করেই নিবে। মন না ছুঁয়ে সে কিছুতেই শরীর ছুবে না, কিন্তু তাই বলে যে একেবারে আদর ভালোবাসা দেবে না তাও নয়। ঋতুর রাগ ক্ষোভ সব নিজের ভালোবাসা দিয়ে একদিন ঠিকই ভুলিয়ে দেবে। তখন ঋতু শুধু ইফাত ইফাত করবে। এদিকে অঙ্ক স্যারের বাড়ির মানুষজন অর্থাৎ শ্বশুর বাড়ির সবাইকে খুব ভালো মনে হলো ঋতুর কাছে। ইফাত, তৌফি, রাজি, অমি, নাবিলা, রুফি সবার সাথে মিশতে ওর খুব একটা বেগ পেতে হলো না। তারা সবাই এতটাই মিশুক যে এক সপ্তাহে ঋতুকে তাদের একজন করে নিল। ঋতু প্রথম দিকে একটু দ্বিধা থাকলেও পরবর্তীতে মিশুক আচরণের কারণে সবার সাথে নির্দ্বিধায় মিশে যেতে পারলেও একমাত্র অঙ্ক স্যার অর্থাৎ নিজের বরের সাথেই মিশতে পারলো না। বরের সাথে ওর দা কুমড়ো সম্পর্ক। লোকটার ঠোঁটকাটা ব্যাপাস কথাবার্তার জন্য মাঝে মাঝে বাড়ির মুরব্বীদের সামনেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় ওকে। এর শোধও ভালোভাবেই নেয়। কখনো ইফাদের পছন্দের শার্টের স্লিভ বা বোতাম ছিঁড়ে, টি শার্টের বুক ফুটো করে, প্যান্টের চিপার নষ্ট করে, কখনো বা হাত ঘড়ি লুকিয়ে রেখে, পারফিউম শেষ করে, জুতোয় কাদা মাখিয়ে, চিরুনি লুকিয়ে, আবার কখনো ফোনের চার্জ হলে ডয়ারের তালা মেরে রেখে। ঋতুর এসব কাণ্ডে ইফাত অবশ্য বিরক্ত হয় না, শুধু বউ ইগনোর করলে ওর সেটা ভালো লাগে না। এছাড়া যা ইচ্ছে হয় করুক, শুধু ওর আশেপাশে থাকলেই চলবে। তবে মাঝে মধ্যে সেও শোধ নেয় অন্যভাবে, শক্ত করে বউয়ের চোখে মুখে চুমু বসিয়ে। ঋতু না পারতে তখন প্রমিস করে আর এসব করবে না, কিন্তু পরক্ষণেই সুযোগ পেলে প্রতিজ্ঞা ভুলে সে আবার একই কাজ করে। যতক্ষণ না ইফাতকে নাস্তানাবদ করতে পারছে ততক্ষণ ওর শান্তি নেই। এর মধ্যে ইফাদের গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেল। 3 দিনের জন্য ওকে যেতে হলো চট্টগ্রামে। ঋতু স্বস্তি পেল। ঠকবাজটার হাত থেকে কয়েকদিনের জন্য নিষ্কৃতি পাওয়া তো গেল।
এর দুদিন পরই বিকেলবেলা ঈশিতার স্বামী এজাজ আর বাবুল মিয়া মেয়ের শ্বশুর বাড়ি এলেন 10 কেজি ফল, মিষ্টি, পান সুপারি নিয়ে। উদ্দেশ্য মেয়ে আর মেয়ের জামাইকে দাওয়াত করা। ঋতু রান্নাঘরে বসে শাশুড়িকে বাদামের খোসা ছাড়াতে সাহায্য করছিল। বসার ঘর থেকে বাবার গলা শুনে প্রথমে চমকালেও পরক্ষণেই দৌড়ে গেল। বাবাকে দেখে ঋতুর স্থান কাল পাত্র ভুলে হু হু করে কাঁদতে কাঁদতে বাবার বুকে লুটিয়ে পড়ল। এজাজ শালীর কাণ্ড দেখে হাস্যাত্মক কৌতুক করতে লাগলো। বাবুল মিয়া হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। কেমন আছিস রে মা? ঋতু নাক টেনে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ঋতু অভিমানী গলায় বলল, আমাকে দেখতে এতদিন পর এলে, ভুলে গেছো আমাকে তাই না? তোমার সাথে কথাই বলবো না। বাবুল মিয়া মেয়ের অভিমান বুঝলেন। তিনি হেসে উঠলেন উচ্চস্বরে। আচ্ছা বলিস না, আগে নাকটা তো মুছ, এখনো ছোট্টই রয়ে গেলি। সবাই আছে এখানে। এর মধ্যে বাবা ওকে এভাবে বলল। ঋতু ভীষণ লজ্জা পেয়ে গেল। ইফাদের বাবা রৌফ সাহেব মসজিদ থেকে ফিরেই বাবুল মিয়াকে দেখে এগিয়ে এসে কুশল বিনিময় করলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। ঋতু বাবার হাত আঁকড়ে ধরে বসে রইল। নাজিয়া ইসলাম রান্নাঘরে গিয়ে খাবারের ব্যবস্থা করতে লাগলেন। এর মধ্যে ইফাত চট্টগ্রাম থেকে 3 দিনের কাজ সেরে বাড়ি ফিরল। শ্বশুর এসেছে শুনে তার সাথে দেখা করতেও সরাসরি বসার ঘরে এলো। সালাম জানিয়ে কুশল বিনিময় করে ভদ্রতা সূচক আলাপ সালাপ সারার পর বাবুল মিয়া নিমন্ত্রণের ব্যাপারটা জানালেন ইফাতকে। ও হাসি মুখে দাওয়াত গ্রহণ করলো। লং জার্নি করায় খুব ক্লান্ত লাগছিল তার। 3 দিন পর কাজ সেরে বাড়ি ফিরেছে। কোথায় বউ এগিয়ে এসে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করবে, আঁচল দিয়ে ঘাম মুছে দিবে, শরবতের গ্লাস এগিয়ে দিবে, তা না পাষণ্ডিটা বাবা পেয়ে বরকে ভুলে গেছে। ইফাদের ভীষণ রাগ হলো মনে মনে। শ্বশুরের সঙ্গে আলাপ সারার পর বাবার হাত আঁকড়ে ধরে বসে থাকা ঋতুকে ইশারায় ঘরে যেতে বলেছিল বারবার, কিন্তু ঋতু দেখেও না দেখার ভান করেছিল। আচমকা এসব চোখাচোখি বাবুল মিয়ার চোখে পড়তেই তিনি সশব্দে কেসে উঠেন। ঋতুর লজ্জায় মাথা কাটা গেল। 3টা দিন শান্তিতে ছিল, এখন ফিরেই আবার নির্লজ্জ কার্যক্রম শুরু করে দিয়েছে। ছি, শ্বশুরের সামনে তার মেয়েকে কেউ এভাবে ইশারা করে? এই লোকের যন্ত্রণায় সে অতিষ্ঠ। বাবাকে কতদিন পর কাছে পেয়েছে ঋতু, অথচ ঠকবাজ স্যারটা ওকে 2 দণ্ড শান্তিতেও বসতে দিচ্ছে না। রাগে কিলবিল করে উঠল মস্তিষ্ক, জেদ চেপে গেল মনে। ঠিক করলো আজ কিছুতেই যাবে না ঘরে। ইফাত তাও কতক্ষণ আকার ইঙ্গিত দিয়ে ডাকতে লাগলো বউকে, কিন্তু বউয়ের কোনো পাত্তা না পেয়ে ও থম মারা চেহারা নিয়ে একটা সময় নিজেই ঘরে চলে গেল। ঋতু স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাজে লোক একটা। বাবুল সাহেব আর এজাজ নাস্তা করতে করতে মহানন্দে গল্প জুড়ে দিয়েছে বাড়ির ছোট্ট বড় ছেলে মেয়েদের সঙ্গে। ঈশিতার স্বামী বাচাল প্রকৃতির, না হলেও শ্বশুরের সাথে থাকলে সেও বাচালের মতোই আচরণ করে। ঋতু নিজেও সাংগ্রহে দুলাভাই আর তার বাবার গল্পে শুনে হাসছিল। তখনই নাজিয়া ইসলাম ওকে ডেকে পাঠালো। ঋতু যাবার পর তিনি সরু গলায় বললেন, হ্যাঁ ঋতুমা, একটু ঘরে যাও তো, কেন আন্টি? ইফাত ডাকছে তোমায়। ঋতু মিয়ে যাওয়া গলায় বলল, একটু পর যাই। আসলে বাবা দারুণ একটা জোকস বলছে, শুনছিলাম আর কি। নাজিয়া ইসলাম হেসে বললেন, ও, বাবাকে এতদিন পর পাশে পেয়েছো, তাহলে থাকো। থ্যাঙ্কস আন্টি। বলে ঋতু সেখান থেকে চলে এলো। ডাকছে কেন শয়তানটা, ডাকুক। ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলো। ঋতুর বয়ে গেছে তার ডাক শুনতে, যাবে না সে, একদম না। ঋতু তাই বাবার পাশে বসে রইল ডিনারের সময় পর্যন্ত। তবে খাবার টেবিলে ইফাতকে দেখা গেল না। জরাশা দোহাই দিয়ে ঘরেই রইল। নাজিয়া ইসলাম খাবার বেড়ে ঋতুর হাত দিয়ে ঘরে পাঠাতে চাইলেও ও বাহানা দিল। আসলে বাবার মাছের কাটা বাছতে অসুবিধা হয়। নাজিয়া হেসে বললেন, তাহলে বেআইকে মাছটা বেছে দাও, আমি ইফতিকে পাঠাচ্ছি। বলেই মেয়ে ইফতিকে ডাকতে তিনি চলে গেলেন। তখনই ঋতু স্পষ্ট শুনতে পেল ঘর থেকে গ্লাস ভাঙার আওয়াজ। বাবুল মিয়া হকচকিয়ে তাকাতেই ঋতু মিনমিন করে বলল, তুমি খাও। বাবুল মিয়া আর এজাজ বিদায় নিয়ে চলে গেল। শ্বশুরকে বিদায় দিতে অবশ্যই ইফাত জট নিয়েই চলে এসেছিল। ওদেরকে বিদায় দিয়ে চলে আসার সময় সিঁড়ির ঘরে দাঁড়িয়ে ইফাত ঋতুকে আটকে দিল। অভিমান আর রাগ মেশানো গলায় ওকে বলল ঘরে আসতে, কিন্তু ঋতু বলল, রুফি আপুদের সাথে থাকবো, রাতে মুভি দেখবো, আজ মুভি নাইট। ইফাত রেগে ওর হাত চেপে ধরে বলল, দেখতে হলে আমার সাথেই দেখবে, ওদের সাথে কোনো মুভি টুভি দেখা হবে না। ঋতু হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনার সাথে আমি মুভি দেখবো? হাউ ফানি। আমি কিন্তু রেগে যাচ্ছি। আই ডোন্ট কেয়ার। 3 দিন দূরে ছিলাম, তুমি এই ব্যবহারটা করতে পারছো? আমার ঘুম আসবে না এই ঘরে তোমাকে ছাড়া। তাতে আমার কি? আপনার না জ্বর, ওষুধ খেয়ে শুয়ে পড়ুন। তুমি ঋতুর কথা না শোনার ভান করে চলে গেল রুফির ঘরে। এরপর নাবিলা আর রুফির সাথে লুডো খেললো, গল্পও করলো এবং চা খেতে খেতে একটা হরর মুভিও দেখা শুরু করলো। ঘড়ির কাঁটায় তখন রাত 1:30। মুভি তখন টান টান উত্তেজনায় হয়ে উঠেছে। ঠিক সেই সময় রুফির ঘরের দরজায় ঠক ঠক শব্দ।
নাবিলা মুভিটা পজ করে বিরক্ত নিয়ে দরজা খুলতেই তৌফ হুড়মুড় করে ঘরে ঢুকলো। এরপর মেজাজ খারাপ করে বলল, ইফাত ভাইয়া রেগে আগুন হয়ে আছে, মনে হচ্ছে মাথাটা গেছে। ঋতু, নাবিলা, রুফি তিনজনই একসাথে তাকালো তৌফের দিকে। কেউ কিছু বুঝতে পারলো না। রুফি কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। মানে কি সব বলছিস? তৌফ যথাসম্ভব নিচু স্বরে বলল, ভাইয়া এত রাতে ছাদে বিছানা করে শুয়ে আছে, মশা কামড়ালে ছাল চামড়া উঠিয়ে ফেলেছে, এরপরেও জ্বর নিয়ে শুয়ে আছে। আমি আর অমি মিলে কতক্ষণ টানাটানি করে এলাম। অমিকে তো রেগে থাপ্পড়ি বসিয়ে দিয়েছে গালে, কিছুতেই ঘরে আসছে না, শুধু বলছে আজ রাতেই ডেঙ্গু বাঁধিয়ে সেমরে যাবে। ঋতু সব শুনছিল। ভীষণ অবাক হলো নাটকবাজ লোকটার এমন আচরণের কথা শুনে। এবার সরু গলায় সে তৌফকে বলল। উনি এরকম করছেন কেন? তৌফ অকপটে বলল। কেন মানে কার জন্য করছে সেটা জিজ্ঞেস করুন। ঋতু থতমত খেয়ে জিজ্ঞেস করলো। কার জন্য? আপনার জন্য ভাবি। আমার জন্য? আরে আসার পর ভাইয়াকে নাকি এক গ্লাস শরবত দেন নাই, ইগনোর করতেছেন, তাই ভাইয়ার রেগে মেগে ফায়ার হয়ে গেছে। অমিরে রাইখা আসলাম আপনার খবরটা জানাইতে। ঋতু লজ্জা আর বিস্ময় নিয়ে বলল। এই সামান্য কারণে? আপনার কাছে যেটা সামান্য সেটা আপনার জামাইয়ের কাছে অসামান্য। যান নিজের চোখে দেখে আসেন আপনার বিরহে আমার ভাই কি অবস্থা। নাবিলা ঠোঁট টিপে হেসে বলল। এক সপ্তাহেই ভাইয়া তো বউ পাগল হয়ে গেল। তোফর মাথায় গাঁটটা মেরে বলল। গেল তো। ঋতু ওদের সামনে এক প্রকার লজ্জায় পড়ে গেল। সে সময় রাগও হলো স্যারের উপর। সারা বাড়ির মানুষ ঘুমে আর লোকটা জ্বর গায়ে ছাদে বসে ড্রামা করছে। এত মেলোড্রামা জানে লোকটা। ঋতু ভীষণ রেগে ছাদের দিকে গেল। ও ছাদে পা রাখতে কোথা থেকে অমি এসে গালে হাত দিয়ে ভার গলায় বলল। আপনার জামাই আপনি সামলান ভাবি, আমার চাপা শেষ। বলে মন খারাপ করে অমি নেমে গেল। ঋতু দেখলো ছাদের মেঝেতে বিছানা করে শুয়ে আছে অঙ্ক স্যার। ও রেগে কোমরে হাত রেখে জ্বলন্ত দৃষ্টিতে তাকাতেই ইফাত মুখ ঘুরিয়ে অন্য পাশে ফিরে শুলো। ঋতু চোখ বুজে নিজেকে সামলে নিয়ে বলল। আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে যদি ছাদ খালি না হয় তাহলে যা হবে এর জন্য আমাকে কেউ দায়ী করতে পারবে না। বলেই ঋতু কাউন্ট শুরু করলো। 1, 2। 3 বলার আগে ইফাত ছট করে শোয়া থেকে উঠে দাঁড়ালো এবং ঋতুকে পাজাকোলা করে তুলে নিল। ঋতু চমকে উঠে বলল। হচ্ছেটা কি? নামান আমাকে। চুপ। ঋতু অনুভব করলো অঙ্ক স্যারের গা জ্বরে পড়ে যাচ্ছে। চোখ জোড়া জ্বরের কারণে রক্তিম হয়ে আছে। ও আর কিছু বলার সাহস পেল না, চুপ রইল। ঘরে আসার পর ইফাদ ওকে নামিয়ে দিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লো। ইফাদ নিজের ঘাড় মালিশ করতে করতে ঋতুকে বলল। 3 দিনে এত ওজন বাড়িয়েছো নিজের, কি এমন হাতি ঘোড়া খেলে? ঋতু ফুঁসে উঠল। বাজে কথা কম বলুন। কমই বলছি। ছাদ থেকে তোমাকে কোলে করে নিয়ে আসতে আমার যে 2 কিলো ওজন কমে গেল, সেটা কিভাবে ফুলফিল হবে? ঋতু অবাক গলায় বলল। এর মধ্যেই 2 কিলো ওজন কমে গেল? আমাকে কি মিথ্যাবাদী মনে হয়? ঋতু রাগ চেপে বলল। আমি তো ভুলেই গেছিলাম আপনি সত্যের রাজা। তো রাজামশাই কি করলে আমার অপরাধ আপনি মার্জনা করবেন? আমাকে খাইয়ে দিলে তোমার হাতে বয়ে গেছে আমার। ইফাদ শক্ত মুখে বলল। আমার অসুস্থ অবস্থায় তুমি এরকম নির্দয়ের মতো আচরণ করবে? ধর্মে সইবে তো? ঋতু ভ্রুকুটি করে তাকালো। অঙ্ক স্যার বললেন। আচ্ছা যাও, লাগবে না, আমি ঘুমাবো, তুমি কিন্তু ঘরেই থাকবে। ইফাদ মুখ ভার করে শুয়ে পড়ল। এদিকে ঋতু মহা মুশকিলে পড়লো। অসুস্থ অবস্থায় লোকটা খেতে চেয়েছে, না করে কি ঠিক করলো? কতক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। একসময় মানবিকতার খাতিরে ফ্রিজ খুলে খাবার গরম করে নিয়ে এলো। এরপর অস্বস্তি নিয়েই জ্বরে ভুগতে থাকা অপছন্দের বরটাকে খাইয়েও দিল। ইফাত খেয়ে দিয়ে খুশি মনে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আমি একজন অসুস্থ আর দুঃখী মানুষ। আমার মিষ্টি বউটা আমাকে 2 চোখে সহ্য করতে পারে না। অনুগ্রহ করে আমাকে সরিয়ে দেবেন না ম্যাডাম। ঋতু দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করলো। এই চতুর লোকটা দুঃখী মানুষ, ওর মিষ্টি বউ অনুগ্রহ ভিক্ষে। অসুস্থ বলে নয়তো ওর বইই গেল অঙ্ক স্যারের এসব নাটক সহ্য করতে। কয়েকদিন প্রচন্ড জ্বরে ভুগলো ইফাত। দিন দুনিয়ার কোনো হোশ নেই, এতটাই শরীর খারাপ হলো ওর। ঋতু প্রথম দিকে খানিকটা বিরক্ত হলেও পরে নিজের ছোট মনের চিন্তাধারায় ও নিজেরই ভীষণ রাগ হলো। সারাক্ষণ ওর সাথে এটা সেটা নিয়ে খুনসুটি বকবক করা মানুষটার এই অবস্থা ওর মন খারাপ করিয়ে দিল এক প্রকার। ও যথাসাধ্য খেয়াল রাখলো ইফাদের, সেবা যত্নও করলো। এত অসুস্থতার মধ্যে ইফাদেরও কোনো শক্তি বা ইচ্ছে হলো না বউকে জ্বালাতে। তাই চুপচাপ বউয়ের সেবাটুকুই গ্রহণ করলো সে। ভালো লাগলো ভীষণ। আবিষ্কার করলো তার বউটি উপরে কাঠখোট্টা ব্যবহার করলেও মনের দিক থেকে খুবই নরম একটা মেয়ে। বউয়ের প্রতি ভালো লাগাটা তাই আরো বেড়ে গেল ওর। জ্বর সারতে একদিন কোথা থেকে একটা গোলাপ নিয়ে এলো।
এত রাতে ঘুমাতে যাওয়ার সময় গোলাপটা ঋতুকে দিতে ঋতু ভীষণ অবাক হলো। কালো রঙের গোলাপ দেখে অবাকই হলো। এই রঙের গোলাপ হয় সে শুনেছিল, কিন্তু কখনো দেখেনি। দেখার ভীষণ ইচ্ছে। দুদিন আগে ঠিক এ কথাটাই রুফিকে বলেছিল সে। অঙ্ক স্যার কি শুনেছিল কথাটা? ঋতু আশ্চর্য হলো। তবে অপ্রত্যাশিতভাবে পাওয়া গোলাপটা ওর মন ভালো করে দিল। কিছুটা অবাক হয়েই ইফাতকে জিজ্ঞেস করলো। এটা কোথায় পেয়েছেন স্যার? ইফাত ফোন ঘাটার বাহানা দিয়ে বলল, বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ওদের বাগান থেকে ছিঁড়ে এনেছি। না বলে? হ্যাঁ। ঋতু গোলাপটা রেখে দিল। চুরি করা গোলাপ এনে বউকে দিচ্ছেন? আপনার লজ্জা করছে না? আপনি জানেন চুরি করা একটা গর্হিত কাজ? স্টুডেন্টদের এসবই শিক্ষা দেবেন? ইফাত তাকালো। এটাকে চুরি বলছো কেন? এটা আমার ভালোবাসা। চুরিকে আপনি ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছেন? ইফাত বিরক্ত হলো। তুমি বড্ড পাষাণ। জামাই চোর হলে তো বউকে পাষাণ হতেই হয়। মুখে কথায় খই ফুটেছে? এতই যখন জামাই মানো, দাও দেখি একটা চুমু। কোনো চোরকে আমি চুমু খাবো ভাবলেন কি করে স্যার? ভাবছি না, চাইছি। ঋতু রেগে তাকালো। পারবো না দিতে। ইফাত ভীষণ বিরক্ত হলো। 7টা চুমু জমা আছে, আপাতত একটা দিয়ে দিলেই বাকি 6 দিনেরটা মাফ। নয়তো এখন জোর করে 7 দিনেরটাই নেব। ঋতু ভীষণ রেগে ঘর থেকে বেরিয়ে গেল। লোকটা এত অসহ্য। উফ, দুটো কথা বলেও শান্তি নেই। জ্বর ছাড়তে না ছাড়তে আবার শুরু করেছে। একে নিয়ে কোথায় যাবে সে? ইফাত পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর শ্বশুরের দাওয়াত রক্ষা করতে গেল। ঋতু বাড়ি এসে দেখলো খালা ফুফুরাও আছে, আর বড় ফুপুর ছেলে নাহিদ ভাইকে দেখে তো ভীষণ সারপ্রাইজড হলো। খুশিতে কথা বলাই ভুলে গেল কিছু মুহূর্তের জন্য। বিয়েতে সে আসতে পারেনি দেশের বাইরে থাকায়। ঋতু নিজের নাহিদ ভাইকে দেখে ভীষণ খুশি হলো। বড় ফুফু গদগদ কণ্ঠে সবাইকে বলল, পাখি তার ডানা পাইছে, খুশি তো হইবই। ঈশিতা সে কথার টিপ্পনি কাটলো। ঋতু সেসব গায়ে মাখলো না। এতদিন সে বোন ফুফুদের এই কথাগুলোই মিস করছিল। ঋতু স্বস্তির নিঃশ্বাস ফেললো। রাতের ভুরি ভোজন ছিল নতুন জামাইয়ের জন্য। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বসার ঘরে সবাই একসাথে বসে আড্ডা দিল। এর মধ্যে ঋতুর সাথে নাহিদের বেশ ভালো বন্ডিং দেখে ইফাদের রাগ হলো, হাসফাস লাগলো, বিরক্ত লাগলো। দরকারি কলের অজুহাত দিয়ে আড্ডা থেকে সরে এলো সে। এরপর ভবঘুরের মতো রাস্তায় বেরিয়ে পড়ল। ক্ষিপ্ত মেজাজে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করার পর আচমকা কাদায় পা পড়তেই ওর বিরক্ত চরম পর্যায়ে পৌঁছে গেল। রেগে সেভাবেই শ্বশুর বাড়ি ফিরে এলো ইফাত। ফ্রেশ না হয়ে কাদামাখা জুতো নিয়েই বিছানায় শুয়ে পড়লো সে। বসার ঘর থেকে ঋতুর হাহা হিহি স্পষ্ট কানে আসছে ওর। নিষ্ঠুর বউয়ের আচরণও কেন এত পীড়া দিচ্ছে? আর ঋতু নি বর রেখে ভাইয়ের সাথে অট্টহাসি থাকবে না সেই বাড়িতে আর এক মুহূর্ত। অসহ্য অনুভব করায় মনিকে নিয়ে ঋতুকে ডেকে পাঠালো সে। নাহিদ ভাইয়ের সাথে অনেক বছর পর দেখা ঋতু। ব্যাচেলার করতে লন্ডন পাড়ি জমিয়েছিল অনেক বছর আগে, এরপর আর ফেরেনি। দুই ভাই বোনের কতদিন পর দেখা, কি একটু বসে কথা বলছে তাতেও খামতা দিতে হলো ঋতুকে। ওর বিরক্ত চিরন্ত পর্যায়ে পৌঁছালো। অঙ্ক স্যারকে কথা শোনানোর জন্য 101টা মুখ ঝামটা রেডি করে নিজের ঘরের দিকে পা বাড়ালো সে। কিন্তু ঘরে যাওয়ার পর রাগে দুঃখে ওর চোখ ভিজে উঠলো। দেখলো অঙ্ক স্যার কাদামাখা জুতো নিয়ে বিছানায় ঘুমিয়ে আছে। ঋতু ফুসফুস করে ডাকতেই অঙ্ক স্যার ঘুমো ঘুমো গলায় ধমক দিল, ঘুমোতে দাও বউ। আপনি জুতো নিয়ে শুয়ে আছেন কেন? শুয়েছি তো শুয়েছি, তাতে কি এমন ঘোড়ার ডিম হয়েছে? ঋতুর গলা কাঁদো কাঁদো শোনালো। আমার এত সুন্দর বিছানার চাদর নষ্ট করে দিয়ে বলছেন কি ঘরে ডিম হয়েছে? কিনে নিও আরেকটা, কাঁদতে হবে না। লাগবে না, আপনি উঠুন, জুতো খুলে আসুন। পারবো না। আমি কিন্তু রেগে যাচ্ছি স্যার। অঙ্ক স্যার উঠে বসলো, ওর দিকে তাকিয়ে বলল, যদি জিজ্ঞেস করো জুতো নিয়ে শুয়েছি কেন, তাহলে বলবো চাদরটা আমার একটু পছন্দ হয়নি, তাই নষ্ট করে দিয়েছি। আপনার পছন্দ না হলেই সেটা নষ্ট করে দেবেন? হ্যাঁ দেব। ঋতু ফুঁসে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিল। এই পাগলের সাথে কথা বলাই বৃথা। ও ফুস করে নিঃশ্বাস ফেলে প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলো, সমস্যাটা কি আপনার? আমাকে ডেকে পাঠালেন কেন? আমি চলে যাব। ঋতু চমকালো। চলে যাবেন মানে? কোথায়? বাড়ি ফিরবো, তোমাকে বলতেই ডাকলাম। ঋতু কপালে ভাঁজ ফেলে বলল, কেন? এখানে কোনো সমস্যা হচ্ছে? আমাকে বলুন। সমস্যা তো তোমার হচ্ছে, অহেতুক আমাকে এড়িয়ে চলছো। আমার জন্য কারোর সাথে হা হা হি হি করতে পারছো না মন খুলে। ঋতু বিস্ময় নিয়ে বলল, আপনাকে এড়িয়ে চলেছি? আর কোথায় হা হা হি হি করলাম? আপনি কি ইনডাইরেক্টলি নাহিদ ভাইকে মিন করছেন? ইফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।